প্রস্তুত করব। জয় গুরু। ওম শুভায় ভবতু। ওম অয়মারম্ভ শুভায় ভবতু। ওম অয়মারম্ভ শুভায় ভবতু। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। প্রতি বছরের ন্যায় এবছরও অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দের সঙ্গে শহীদ সূর্য সেন ফ্যান ক্লাব আয়োজিত এই মহতী অনুষ্ঠানে আপনাদের সকলের সামনে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। এখানের এই শহীদ সূর্য সেন ফ্যান ক্লাবের উদ্যোক্তা আমার সব ভাইয়েরা এবং বোনেরাও আছেন। তাদের মধ্যে আমাদেরকেও, বিশেষ করে আমাকেও খুবই উৎসাহ দেয় এবং আনন্দ দেয় আমাদের ভাই জনাব আব্দুলের এই উদ্যোগ। এত ভালো লাগে যে বহরমপুরের প্রতি বছর জনাব আব্দুল ভাই সে সকলকে সঙ্গে নিয়ে ছোটদের বড়দের একটা খুব সুন্দর পরিবেশ আমাদের কাছে উপস্থাপনা করে। আমি ব্যক্তিগতভাবে ওকে অনেক দিন ধরে চিনি। আমাদের সঙ্গে দাদা ভাইয়ের বা তার থেকেও বলবো বন্ধুত্বের সম্পর্ক। হয়তো আমি একটা পোশাক পরেছি, একটা দুটো তিনটে চারটে আশ্রমকে পরিচালনা করার সুযোগ পেয়েছি ভগবানের কৃপায়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কৃপায়। তথাপিও আপনাদের জানাতে আমার কোনো সংকোচ হবে না, বরং আনন্দ হবে যে ও আমাকে অত্যন্ত ভালোবাসে এবং ওদের সঙ্গে যেসব আমার ভাইরা আছে প্রত্যেকেই শুধু এই অনুষ্ঠান বলে নয়, যেটা আমাকে খুব মনের মধ্যে খুবই দাগ কাটে, বছরে যেখানে যখন বহরমপুরে বা একটু দূরে যখনই আমি হেঁটে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, ওরা দেখা হলে সঙ্গে সঙ্গে আগিয়ে এসে মহারাজ কেমন আছেন, আশ্রমের সকলে কেমন আছে, কোনো সুবিধা অসুবিধা আমরা রয়েছি কিন্তু মহারাজ আপনার পাশে, আশ্রমের পাশে, আপনারা ভালো থাকুন, আশ্রমের সবাই ভালো থাকুক। এই যে ওদের সুন্দর প্রয়াস এবং ব্যবহারিক জীবন, আচার বিচার, এগুলো আমাকে খুব মুগ্ধ করে। যার জন্যে আমি প্রতি বছরই শুরু থেকেই চেষ্টা করি যে এই দিনটা ওদের এই অনুষ্ঠানের খবর কানে মাত্র পাওয়া মাত্র আমি চেষ্টা করি এই অনুষ্ঠানটাতে আমি বহরমপুরে বাইরে কোথাও যাব না। এমনও কয়েক বছর হয়েছে যে একই দিনে আরেকটি জায়গায় হয়তো অনুষ্ঠান পড়েছে দূরে, একটু দূরে। আমি বলেছি না, আমার ওই দিনেতে অনুষ্ঠান থাকে, তোমরা যদি 2-4 দিন 5 দিন আগে পিছিয়ে করতে পারো তাহলে আমি যেতে পারি, কেন ওই দিনেতে আমার বহরমপুরের ভাইদের এবং বোনেদের সকলের অনুষ্ঠান থাকে, আমাকে ওইখানে থাকতে হবে।
হয়তো আমি কিছু এখানে করতে পারি না, শহীদ সূর্য সেন ফ্যান ক্লাবে করা উচিত, আমার দায়িত্ব থাকা উচিত বলে মনে করি, কিন্তু আরও কিছু কিছু দায়িত্ব থাকার জন্যে আমার ভাই আব্দুল জানে বা ভাইরা জানে, অনেকগুলো গ্রাম অঞ্চলে অনেক কাজ করতে হয়, আমি সেইভাবে ওদের পাশে এখনো দাঁড়াতে পারিনি, এটা আমার ব্যর্থতা। দাঁড়ানো উচিত এবং সত্যি আমি চেষ্টা করব আগামী বছর আশ্রমের পক্ষ থেকে যাতে আরেকটু ওদের পাশে দাঁড়াতে পারি। কারণ এককভাবে কতকগুলো ভাই বোনদেরকে নিয়ে এই বহরমপুরে আজ বেশ কয়েক বছর ধরে যেভাবে ও সকলকে নিয়ে, আপনাদের সকলকে নিয়ে, ছোটদের নিয়ে বিশেষ করে খুব আনন্দ হয়, ছোটদেরকে নিয়ে বড়দেরকে নিয়ে ও বিভিন্ন সুন্দর অনুষ্ঠান এখানে এই আমাদের শহীদ সূর্য সেন ফ্যান ক্লাবের মাধ্যম দিয়ে হয়ে চলেছে। ছোট কচি কাচারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ভারতের, এবং তাদেরও যেমন অনুষ্ঠান থাকে সকাল থেকে বিভিন্ন অঙ্কন আসর, তারপরে গার্জিয়ানদের নিয়ে মিউজিক্যাল চেয়ার ইত্যাদি ইত্যাদি আরও সব আপনাদেরকে নিয়ে যথাসাধ্য এই ফ্যান ক্লাব করে আসছে। তাই সেই সুবাদে আমাদের বহরমপুরে যতগুলো ভালো ভালো সংগঠন আছেন, ভালো ভালো কাজ করেন, অবশ্যই প্রথম সারিতে এই সংগঠনটিকে আমি ব্যক্তিগতভাবে রাখছি। আমাদের বহরমপুরে অবশ্যই আরও কয়েকটি ভালো ভালো সংগঠন আছে, আমি দু একটি অনুষ্ঠান করেছি তাদের হয়ে। তার মধ্যে যদি আমি বলতে পারি আমাদের জেলাতেও যদি 10-12টা ভালো সংগঠনের নাম আসে, আমি গর্বের সঙ্গে বলবো আমাদের এই শহীদ সূর্য সেন ফ্যান ক্লাব তার মধ্যে একটা। খুব ভালো কাজ করছে আশ্রমের পক্ষ থেকে। উদ্যোক্তাদের প্রথমেই আমি আশীর্বাদ এবং ওদের যেন ভগবান আরও শক্তি যোগায়, আগামী দিনে যেন আরও ভালো করে আমরা সবাই করতে পারি, সেইটিও আপনারা ভেবে দেখবেন। আপনাদের সুচিন্তিত মতামত উদ্যোক্তাদের জানিয়ে যাবেন। শক্তি মন্দিরের মাঠে হতো, তার আগে ওখানে ক্লাবের হতো, তারপরে মোহনের মোড়েও একবার হয়েছে। তো আমার খুব আনন্দ লাগছে যে এত সুন্দর জায়গায়, একটু বড় খোলামেলা জায়গায় এবার হচ্ছে। আস্তে আস্তে সবাই আপনারা আসছেন, সহযোগিতা করছেন এবং পাশে থাকছেন, দেখে খুব আনন্দ বোধ করছি। এবার আমি আপনাদের বিশেষ করে আমার ছোট ছোট ভাই বোনরা যারা আছে, আমি প্রত্যেককে আমার অত্যন্ত স্নেহ, ভালোবাসা এবং আশীর্বাদ জানাচ্ছি আশ্রমের পক্ষ থেকে। আর বড়দেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম, আশ্রমের নতমস্তকে প্রণাম। দেখুন, আমরা একটা উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, খুবই উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কিছুদিন আগে উত্তরবঙ্গেতে 3টে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলাম আশ্রমের পক্ষ থেকে। তো যাই হোক, সেখানেও আমি এই অনুষ্ঠানটির কথা তুলে ধরেছি এবং আমাদের রামকৃষ্ণ আশ্রমের অনেক মহারাজরা ওখানে উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। আমাদের রামকৃষ্ণ আশ্রমের একটা 25 বছরের পূর্তি উৎসব একটি আশ্রমে পালিত হলো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। 130 জন সন্ন্যাসীরা এসেছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। তো এই অনুষ্ঠানটির বহরমপুরে আমার মুখে তারা কথা শুনে খুব আগ্রহ প্রকাশ করেছে যে মহারাজ, এই ধরনের অনুষ্ঠান যারা করছে আমাদের সকল সাধুদের, রামকৃষ্ণ আশ্রমের সাধুদের পক্ষ থেকে আপনি বলবেন যে তাদেরকে কর্নিশ জানাবেন। সাধুরাও বলেছে, ওদেরকে ভালোবাসা জানিয়েছে এবং আশীর্বাদ জানিয়েছে। এবং কয়েকজন সাধু, বিশেষ করে কলকাতার দিকে নৈহাটি একজন মহারাজজি, তারকেশ্বরের একজন মহারাজজি, সিউড়ির একজন মহারাজ, এনারা এই অনুষ্ঠানে আসবার জন্য আমাকে বলেছে যে মহারাজ সুযোগ থাকলে আমাদেরকেও বলবেন। দেখুন, মহারাজরা এই অনুষ্ঠানে নিজে থেকে আসতে চাইছেন, এটা খুব আনন্দের বিষয়। বিশেষ করে রামকৃষ্ণ আশ্রমের মহারাজরা, যখন আমি বললাম সবাইকে নিয়ে এত সুন্দর একটা সম্প্রীতির এখানে একটা অনুষ্ঠান হয়, সকলেই তারা খুব খুশি হয়েছেন। তা আমি আব্দুল ভাই সহ অন্যান্যদেরকে বলেছি যদি সব ঠিকঠাক থাকে আগামী বছর আরেকটু আগে থেকে কোমর বেঁধে
আমরা আরও কয়েকজন মহারাজকে এই আসরে, যারা প্রকৃত মানুষ গড়ার কারিগর মহারাজরা করছেন এবং সম্প্রীতি রক্ষা করবার জন্য যারা দায়বদ্ধ সমাজে, সেই সব মহারাজদেরকে চেষ্টা করব এখানে নিয়ে আসবার জন্যে, যারা খুব খোলা মনে সকলকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে সমাজকে আগিয়ে দিচ্ছেন। সেই জন্যে তারা যখন এই প্রোগ্রামে আসতে চাইছেন, এটা আমাদের একটা বহরমপুরের পক্ষেও একটা ভালো বার্তা, যে বিভিন্ন জায়গার অন্তত 6-7টা রামকৃষ্ণ আশ্রমের মহারাজরা আমার কাছে বলেছেন, মহারাজ তাহলে আমরাও কি যেতে পারি? আমি কেন পারবেন না, আমাদের তো আনন্দ হবে আপনাদের নিয়ে বহরমপুরে যেতে পারলে। তো যাই হোক, মহারাজদের আনতে গেলে একটু আগে থেকে বলতে হয়, তারপরে একটু ওদের মহারাজদের একটু থাকার ব্যবস্থা ইত্যাদি সব হয়ে যাবে আমি বিশ্বাস করি। আব্দুল ভাই, অন্যান্য ভাইদের সঙ্গে আমার কথা হয়েছে, আগামী বছর আমরা অবশ্যই সেটা চেষ্টা করব। আর এভাবেই আপনারা 2 হাত সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই শহীদ সূর্য সেন ফ্যান ক্লাবে, যাতে আমরা এই সামনের বছর যদি এখানেই হয় তাহলে যেন একদম ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত আরও যেন 500 বাচ্চা 200 বাচ্চা আমাদের সঙ্গে যোগদান করতে পারে। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম এই ভারতবর্ষের সুসন্তান, কৃতি সন্তান, এবং যারা ভারতবর্ষের জন্যে, ভারত মায়ের জন্যে লড়াই করেছেন এবং বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন রকমের অপসংস্কৃতি এবং দুর্নীতির বিরুদ্ধে যারা এক সময় লড়াই করেছিলেন, আমাদের স্মরণীয় বরণীয় রাজা রামমোহন, তিনি আমরা প্রত্যেকেই জানি, তার ছোট্ট জীবনটা একটু যদি আমরা চর্চা করি সামান্য একটু, আরো কয়েকজন বক্তা আছে, আমি একটু ছুঁয়ে ছুঁয়ে যাই। ছোটবেলাতেই এমন একটি ঘরে ওনার জন্ম, আমরা প্রত্যেকেই জানি, সবাই একটু মনটা রাখবেন এদিকটায়, ভালো লাগবে আশা করি। এমন একটি পরিবারে তার জন্ম হলো, যে পরিবারটি খুবই একদিকে ধর্মপরায়ণ, মা এবং বাবা দুজনেই খুব ঈশ্বর অনুরাগী। সেই পরিবারে বেড়ে ওঠা একটি ছেলে ধীরে 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 যখন তখনকার দিনে টোল ব্যবস্থায় পড়াশুনো হতো, সেই টোলের পড়াশুনো করতে করতে তিনি পড়াশুনো করে সেখান থেকে অতি উন্নত ফুল আসলে লেখাপড়া রেখে বের হয়ে গিয়ে তিনি আমাদের হিন্দু কলেজ থেকে পড়াশুনো করলেন, বর্তমান প্রেসিডেন্সি কলেজ, এবং সেখান থেকে আস্তে 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 নিজেকে উত্তরণের পথে নিয়ে গেলেন। এবং সমাজে যে কুসংস্কার, সমাজে যে নানান ব্যাধি তখনকার দিনে বেশি মাথাচাড়া দিয়েছিল, এবং এখনো আমরা কিছু কিছু জায়গায় এগুলো দেখতে পাই, দুঃখের হলেও সত্যি কথা বলতে হচ্ছে। উনি তার উপরে কাজ করতে শুরু করলেন। প্রত্যেকে আমরা জানি যে ওনার হাত ধরেই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হলো। ব্রাহ্ম সমাজে ওনারা একেশ্বরবাদে বিশ্বাসী, অর্থাৎ আপনি যদি উপনিষদকে দেখেন, বেদকে দেখেন, সেই একই কথাই কিন্তু পাবেন। আপনি কি পাবেন সেখানে? সেখানে খুব সুন্দর করে বলা আছে, একম অদ্বিতীয়ম বহুধাম শ্যামম বিপ্রতি। আবার পরের লাইনটাতে বলা আছে, বহু শ্যাম প্রজায়তে। আমি এক, আমি দুই নই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কথামৃততে বললেন, যতক্ষণ দুই জ্ঞান ততক্ষণ অজ্ঞান, যখন দুই থেকে এক জ্ঞান তখন পরিপূর্ণ জ্ঞান। তা আমরাও যেন সেই পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারি নিজেদের মধ্যে। তারপরে আমরা প্রত্যেকেই জানি উনি খুব সুলেখক ছিলেন, অনেক গ্রন্থ রচনা করেছেন। যেমন সংস্কৃতের উপর উনি অনেক কিছু লিখেছেন, তেমন ইসলামের উপরেও, ইসলাম ধর্মের উপরেও উনি কিছু কিছু লেখা লিখেছেন।
এবং প্রসিদ্ধ লাভ করেছে। ওনার ওই গ্রন্থ পড়ে তৎকালীন সমাজ এবং এখনো পর্যন্ত আমরা সেই গভীরতা লাভ করতে পারি ওনার লেখনীর মধ্য দিয়ে। পরবর্তীকালে উনি নিজে কলেজ স্থাপন করলেন এবং নানান কাজে নিজেকে সমাজের কাছে সঁপে দিলেন। তাই আমরা ওনাদেরকে বলি সমাজ সংস্কারক। এই ভারতের সমাজ কি করে সুস্থ হবে, কি করে সাবলীল থাকবে, কি করে একে অন্যকে ভালোবাসা জানাবে, কি করে একে অপরের প্রতি প্রেম নিবেদন করবে ইত্যাদি ছিল তার লক্ষ্য। সেই লক্ষ্যে তিনি অবিচল ছিলেন। যতদিন তিনি দেহেতে ছিলেন শেষ দিন পর্যন্ত এই লড়াইটা উনি লড়েছেন। কাদের জন্যে? এই ভারতবর্ষের, এই বিশ্বের কোটি কোটি নরনারীর জন্যে। আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তৎকালীন যে স্বাধীনতা 1947 সালে, এর পিছনেও কিন্তু রাজা রামমোহন রায়ের অনেক বড় অবদান তিনি রেখে গিয়েছেন। তার যে বাণীগুলো, তার যে লেখনীগুলো প্রতি মুহূর্তে আমাদেরকে ইন্সপায়ার্ড করছে, তখনও করেছে। ওনার এই কথা ধরে পরবর্তীকালে রথী মহারথীরা ঘর ছেড়ে এসে বেরিয়ে ভারতবর্ষ কিভাবে বিদেশি শত্রুর হাত থেকে, বৈদেশিক শৃঙ্খল থেকে যাতে মুক্ত হতে পারে সেই চেষ্টা করেছেন। তাই তারা বরণীয়, স্মরণীয়, শ্রদ্ধেয়, আমাদের পূজনীয়। আজকে এই শহীদ সূর্য সেন ফ্যান ক্লাব প্রতি বছর এই ছোট শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের বীরগাথা, যেসব পারদর্শী, যেসব স্বাধীনতার সংগ্রামী দেশের জন্য লড়েছেন, ভেবেছেন দেশকে এগিয়ে দেওয়ার কথা, চিন্তন মনন করেছেন, তাদেরকে স্মরণ মনন করেন, তাদেরকে প্রণাম জানান, তাদেরকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন। এইটি তো আমাদের বড় শেখার বিষয়। আজকের এই ছোটরা অনেকেই সিলেবাসে অনেক সময় এসব নেই, দুঃখের হলেও বলতে হয়। কিন্তু আমাদের গার্জিয়ানদের সেখানে দায়িত্ব আছে। আমরা যেন এই মহাপুরুষদের জীবনীমূলক একটি গ্রন্থ বাড়িতে রাখি। বিবেকানন্দ হতে পারে, অরবিন্দ ঘোষ হতে পারে, ক্ষুদিরাম বোস হতে পারে, শহীদ সূর্য সেন তিনি হতে পারেন, এবং রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর মহাশয়, এই ধরনের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এই ধরনের যারা রয়েছে, বলতে থাকলে তো বলা শেষ হবে না। অনেক আমাদের মধ্যে এসছেন মহাপুরুষগণ। আমরা যেন তাদের স্মরণ মননে সবসময় থাকতে পারি। আমাদের এই দায়িত্ব প্রত্যেকটি বাড়ির বড় গার্জিয়ানদের। ছোটদের হয়তো সিলেবাসে এইসব বই এখন আর দেখা যায় না খুব একটা, দেখলেও হয়তো এইটুকখানি, কিন্তু তাদের জীবন যদি আমরা একটু গল্পের আকারে ছোটদের কাছে একটু উপস্থাপনা করি, এই আজকে যেমন এখানে চেষ্টা করা হচ্ছে, তাহলে অন্তত আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে 100 জনের কাছে যদি আমরা তাদের এই কথা শোনাতে পারি, নিশ্চয়ই 10-20 জন ভারতবর্ষকে নিয়ে ভাববে, কি করে ভারতবর্ষ শান্তির পথে চলবে, কি করে ভারতবর্ষ সম্প্রীতির পথে চলবে, কি করে ভারতবর্ষ আরো আরো বিশ্বের মাঝারে উন্নত থেকে উন্নততর হতে থাকবে বিভিন্ন বিষয়ে, শিক্ষায় বলুন, স্বাস্থ্যে বলুন, কর্মে বলুন, বিভিন্ন বিষয়, টেকনোলজিতে বলুন। আমাদের মনে রাখতে হবে প্রতিটি মুহূর্তে আমাদের কাছে বিভিন্ন হাতছানি রয়েছে। দুঃখের হলেও সত্যি কথা বলতে হয়, বিভিন্ন হাতছানি থাকবে, বিভিন্ন রকম আমাদের কাছে প্রলোভন থাকবে। কিন্তু আমি জানি আপনারা শুভ বুদ্ধি সম্পন্ন সকল দেশবাসী, আমার মায়েরা, ভাইরা, বোনেরা, আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে যে হাতছানি চলছে বর্তমানে, তাতে কি গা ভাসিয়ে দিলে আমাদের ভারতের সম্প্রীতি অটুট থাকবে? আমাদের ভারতবর্ষের শান্তি কি বজায় থাকবে? আমাদের ভারতবর্ষের শান্তি, আমাদের বহরমপুরের শান্তি, আমাদের মুর্শিদাবাদ জেলার শান্তি কি করে বজায় থাকতে পারে? এই চেষ্টা আমরা প্রতি মুহূর্তে করব, এই ভাবনা আমরা প্রতি মুহূর্তে করব। তবেই আমাদের বহরমপুর, আমাদের মুর্শিদাবাদ তথা আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের ভারতবর্ষ উন্নত থেকে উন্নত জায়গায় যাবে।
একে অপরের প্রতি ঘৃণা, একে অপরের প্রতি দেশ বিদ্বেষ, এই কি আমাদের রাজা রামমোহন রায় শিখিয়েছেন? এই কি আমাদের বিদ্যাসাগর মহাশয় শিখিয়েছেন? এই কি আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শিখিয়েছেন? এই কি আমার স্বামীজি শিখিয়েছেন? এই কি আমার নেতাজি শিখিয়েছেন? এরা আমার বাংলার সমাজের উজ্জ্বল নক্ষত্র, ধ্রুবতারা। তাই রবীন্দ্রনাথ ঠাকুর কত বলবো। তাই আমরা এখনকার যারা রয়েছেন তাদের কথা অত বেশি ধরবো না, উপর উপর ধরব। আর যারা আমাদের প্রাচীন পূর্বে আমার মহানুভবগণ তারা কি বলেছিলেন সেইগুলো যদি আমরা ধরতে পারি, একে অপরের প্রতি ভালোবাসা আরও বাড়াতে পারি, একে অপরকে যদি বন্ধু মিত্র ভাবতে পারি, সেটা যে কোনো বর্ণ, যে কোনো জাতি, যে কোনো সম্প্রদায় নির্বিশেষে হতে হবে। কোনো বর্ণ জাতি এটা আমার বাধা হয়ে যেন না দাঁড়ায়। আমরা জানবো যে আমরা ভারত মায়ের সন্তান। আমাদের এই বাংলায় কত মুনি ঋষিরা এসছেন, কত মহানুভবরা এসছেন, তারা কখনো কাউকে হিংসা করেননি, ক্রোধ করেননি, সম্প্রীতি দেখিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের প্রেমের মূর্ত প্রতীক বলা হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারাদিন প্রেমের মূর্ত প্রতীক, ভালোবাসা জানিয়ে গিয়েছেন। তাই বর্তমানে যারা এইসব বিভিন্নভাবে মেতে আছেন, সাবধান। আমি এই মঞ্চ থেকে খুব আপনাদেরকে, আপনারা আমার মিত্র, আপনারা আমার পরম বন্ধু, আপনারা আমার কাছের লোক। আপনারা না থাকলে আশ্রমের কোনো দাম নেই, রামকৃষ্ণ আশ্রম। আপনারা না থাকলে শহীদ সূর্য সেন ফ্যান ক্লাবের কোনো দাম নেই। কতিপয় সন্ন্যাসী, কতিপয় উদ্যোক্তারা কিছুই করতে পারে না, সমষ্টিগত ব্যষ্টির প্রয়োজন। তাই রুখে দাঁড়ান। সমাজে যেখানে যেখানে সম্প্রীতি উল্লঙ্ঘন হবে, যেখানে যেখানে সম্প্রীতি নষ্ট হবে, আপনারা বিবেকের কাছে প্রথমে প্রশ্ন করুন যে এনারা সত্যি কি বলছেন? এতে কি আমার বহরমপুরের সম্প্রীতি বজায় থাকবে না নষ্ট হবে? যাতে করে সম্প্রীতি বজায় থাকে, যাতে করে কোনো হিংসা না ছড়িয়ে যায়, যাতে করে কোনো বিদ্বেষ না ছড়ায়, সেইটি আমাদেরকে সব সময় মনের মধ্যে গেঁথে নিয়ে চলতে হবে। আজকে আমি যদি করি একজন পূর্ণবয়স্ক মানুষ হিসাবে, তাহলে আমার ছোটরা আমাকে দেখে তা শিখবে, আমার আচরণ দেখে শিখবে। একে মারো, ওকে কাটো, ওর বাড়িঘর নষ্ট করে দাও, ও ক্ষেতের ফসল নষ্ট করে দাও, ওর একটা শুভ উদ্যোগ সেটাকে গিয়ে মুহূর্তের মধ্যে নষ্ট করে দাও। এই ধ্বংসাত্মক চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেহেতু এটা ছোটদের অনুষ্ঠান, যদি আমরা বড়রা ছোটদেরকে এই শিক্ষায় আজ থেকে এখানে শপথ গ্রহণ করি, তাহলে নিশ্চয়ই এই বহরমপুর যেমন শান্তিতে বিরাজ করছে, আগামী দিনেও বহরমপুরের শান্তি বিরাজ করবে। আব্দুল ভাই আমাকে বলেছিল, আমি বললাম দেখো, গৈরিক বস্ত্র পরলেই সাধু হওয়া যায় না। আমি নিজের দোষটি আগে দেখছি। মা সারদা বললেন অন্যের দোষ দেখার আগে নিজের দোষ আগে দেখবে। আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছিলেন, কথামৃততে বলেছেন, আপনারা দেখবেন, কোট আনকোট বলছি, সাধুকে দিনে দেখো ও রাতে দেখো, তবে তাকে সাধু বলে মান্যতা করবে। গৈরিক বস্ত্র পরে, পাগড়ি পরে, সাধুর মতো বেশ ধরে চলে আসলেই সাধু হয় না। সাধুর দিন রাত সব কিছু ঠিক থাকতে হবে। সাধু সমাজের জন্য সব সময় ভাববে, নিজের সুখ আহ্লাদের জন্য বিরাট কিছু চিন্তা ভাবনা নিজের জন্য করবে না। আমি এই আসর থেকে বলছি, সেই রকম সাধুদেরকে বর্জন করুন। যারা সম্প্রীতিকে উল্লঙ্ঘন করে, সেই রকম সাধু, তারা কি সাধু হওয়ার পদবাচ্য? শুধু গেরুয়া পোশাক পরলেই, একটা আশ্রমবাসী হলেই সাধু হয় না। তাহলে কেন ঠাকুর বললেন যে সাধুকে দিনে দেখো রাতে দেখো, তবে তাকে সাধু বলে মান্যতা করবে? অর্থাৎ তার সকল আচার বিচার লক্ষ্য রাখতে হবে। যে সাধুর মধ্যে শৃঙ্খলা বোধ নেই, যে সাধুর মধ্যে সম্প্রীতির বোধ নেই,
যে সাধুর মধ্যে বিদ্বেষ, হানাহানি, হিংসা, এই আপনাদের সন্তান, করজোরে বলছি, আপনারা ভেবে দেখবেন সে কি সাধু হতে পেরেছে? সাধু হচ্ছে হারমোনি, সকলকে নিয়ে আনন্দে থাকে। তার কাছে জাত নেই, কোনো পাত নেই, কোনো বর্ণ নেই, কোনো সম্প্রদায় নেই, সকলেই সে তার আপনার। মা সারদা বললেন দেখ, আমার কেউ পর নয়, শরৎ আমার ছেলে, আমজাদও আমার ছেলে, শরৎ আমার ছেলে, আমজাদও আমার ছেলে। আমরা যেন সারদা মায়ের সেই কথাটি মনে রেখে চলি, কাউকে আমরা পর ভাববো না, সকলেই আমার আপনার। সে বললেন আমি সতেরও মা, আমি অসতেরও মা, আমি সঙ্গ জননী নই, আমি কথার কথা মা নই, আমি গুরুপত্নী নই, আমি তোমাদের সকলের মা। আজকে যারা মায়েরা বসে আছেন, স্বামীজি বললেন মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অফ দ্য বেবি। একজন উত্তম মা যদি আমাদের কাছে দৃষ্টান্ত হতে পারে, তাহলে ছেলে হবে অতি উত্তম। আজকে যারা উদ্যোক্তারা আছেন, তাদের মায়েরা উত্তম, তবেই তাদের ছেলেগুলো অতি উত্তম হয়েছে বলে এত সুন্দর একটি অনুষ্ঠান করে। কি চাওয়া পাওয়া আছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে? শুধু সবাইকে নিয়ে ভালোবাসা, এই একটাই যদি চাওয়ার থাকে, সবাইকে ভালোবাসা, আর কিছু নেই। আমরা সবাই একদিন চলে যাব, এই দেহটা নশ্বর, কিন্তু এমন কিছু স্বামীজি বললেন জীবনে একটা দাগ কেটে যাও। তা বহরমপুরের বুকে আমার এই ভাইয়েরা, আমার এই বোনেরা এবং আপনারা সকলে মিলে যে দাগ কাটছেন, আমাকে আপ্লুত করে, আমাকে উৎসাহ যোগায়। আমার কোথাও মনে হয় এই মুর্শিদাবাদ জেলায় কত নেতিবাচক ঘটনা দূরে দূরে গেলে আমাকে শুনতে হয়, কিন্তু আমি মনে করি না না, ওই দুটো নেতিবাচক ঘটনা আছে, কি আছে? আমার শহীদ সূর্য সেন ফ্যান ক্লাব তো ইতিবাচক প্রোগ্রাম করে, আর একটা সংস্থা সে তো ইতিবাচক প্রোগ্রাম করে, আমাকে আনন্দিত করে, আরও এগিয়ে যেতে সহযোগিতা করে, আমাকে উৎসাহিত করে। কারণ দূরে দূরে আপনাদের আশীর্বাদে যেতে হয়। মুর্শিদাবাদের কথা আমার কাছে অনেকে জানতে চায়, মহারাজ আপনাদের মুর্শিদাবাদে অমুক হয়েছে। দেখো বাবা, আমি এসব কিছু জানি না। কারণ কি, এইটা বলে আমি অনুমতি নেব, বক্তব্য পরের বক্তারা আছেন। সব সময় আপনারা ইতিবাচক চিন্তা ভাবনা করবেন, আমি অনুরোধ করে করজোরে বলছি। কখনো মনের মধ্যে নেতিবাচক চিন্তাকে প্রবেশ করতে দেবেন না। এই নেতিবাচক চিন্তায়, নেগেটিভ চিন্তন মননই আমাদের মনটাকে নিচের দিকে নিয়ে চলে যায়। আর আমরা যারা গার্জিয়ান স্তরে আছি, বড়রা আছি, আমাদের মন যদি নিচের স্তরে চলে যায়, তাহলে ভাবুন তো এই যে বসে আছে যারা, ওরা কি শিখবে? তাই সব সময় সকলকে আনন্দ দান করো, সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে জাতেরই হোক, কিছু এসে যায় না। সকলে আমরা মানুষ, সকলেই আমরা একে অপরের তরে, সকলেই আমরা বিপদে আপদে একে অপরকে সহযোগিতা করব, একে অপরের দুঃখকে ভাগ করে নেব। যেমন আব্দুল ভাইয়ের কাছে আমি যখন বলি, আব্দুল একটা এই ঘটনা ঘটেছে, ও একটা নিজে একটা কাজের মধ্যে জড়িত, সেটা মেডিকেল ফ্র্যাটার্নিটি, বলতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমার সাহস হয়েছে ওকে বলার। আমি জানি ওকে বললে ও কথাটা চেষ্টা করবে কিছু করার। একটা দুস্থ মানুষ, দরিদ্র মানুষ, ওষুধ পায় না, কিছু পায় না, ওরা দেখে, আমি জানি পার্সোনালি। আরেকটি সংস্থা, আমি নাম করতে চাই না, তাদেরকেও বলি, সেই রকম উন্নত ভাবনা চিন্তা নিয়ে যেন আমরা চলতে পারি। আমরা যেন রাজা রামমোহন রায়ের কাছে করজোরে আজকের এই সন্ধ্যায় প্রার্থনা করতে পারি, হে উন্নতশীল, হে উচ্চ মহান, হে মহাপুরুষ, তুমি আমাদের আজকে আশীর্বাদ করো এই সন্ধ্যায়, যেন তোমার দেখানো পথ ধরে আমরা চলতে পারি। তুমি যেভাবে সমাজকে সংস্কার করেছিলে, কুসংস্কারকে তুমি যেমন কুঠারাঘাত করেছিলে, দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, আমাদের মনের মধ্যে যদি কোনো কুসংস্কার কখনো এসে জড়ো হয়, আমরাও যেন তাদেরকে ধিক্কার জানাতে পারি, তাদেরকে এক কথায় পরিত্যাগ করতে পারি। কোনো নেতিবাচক চিন্তা যেন আমায় গ্রহণ না করতে পারে। অনেকদিন আগে
একটি ছোট্ট গান করেছিলাম আপনাদের সামনে। আজও মনে হচ্ছে ওই একটা লাইন না বললে আমার অপূর্ণ হবে, সম্পূর্ণ হবে না। তাই সত্যেরও হবে জয়, মিথ্যারও কভু নয়। পদকর্তা বলছেন সত্যেরও হবে জয়, মিথ্যারও কভু নয়। সত্য হচ্ছেন তিনি, ওই একম অদ্বিতীয়াম বহুধা শ্যামং বিপ্রতি, যেইটি রাজা রামমোহন রায় দেখিয়েছিলেন একেশ্বরীবাদের মধ্য দিয়ে। আজকে আমরা এমন একটা সুন্দর জায়গায় অনুষ্ঠান করছি, আমার উল্টো দিকেই ভগবান যিশুর মন্দির। সেই মন্দিরকে, ভগবান যিশুকে আমি এই মঞ্চ থেকে শতকোটি প্রণাম জানাই। ওখানেও অনেক মহাত্মারা থাকেন, তাদেরকেও আমার শতকোটি প্রণাম জানাই। এত সুন্দর একটি জায়গায় অনুষ্ঠান আজ হচ্ছে। একদিকে আমার শিক্ষালয়, সব আমার ছাত্রী বোনেরা ওখানে থাকে, পড়াশুনো করে। একদিকে আমার সেই দামাল ছেলে ভাইরা, তারা এই মাঠে প্রতিদিন খেলাধুলো করে, শরীর চর্চা। স্বামীজি বললেন, এটা নিয়ে অনেক আলোড়ন হয়েছে, বললেন আগে ফুটবল খেলো। আমি দেখছিলাম এখানে আমার ভাইরা ফুটবল খেলছে, তারপরে গীতা পাঠ করবে। গীতা পাঠ করার একটা পর্যায়ে আছে, এটা নিয়ে অনেক আলোড়ন হয়েছে, ম্যাল প্র্যাকটিস। স্বামীজি বলতে চেয়েছেন আগে ফুটবল খেললে শরীর গঠন হবে, মন গঠন হবে, তোমার মাসেল তৈরি হবে। তুমি দেশের জন্য যদি কিছু করতে চাও তাহলে আগে নিজের শরীরটাকে ঠিক করো, খেলাধুলো করো। খেলাধুলোর মাঠে গেলে তোমার সব বন্ধুদের সঙ্গে মিলন হবে, একটা সঙ্গবদ্ধ জীবন হবে। তাই সত্যেরও হবে জয়, মিথ্যারও কভু নয়। নাই 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 কোনো ভয়, জীবনেতে নাহি পরাজয়। আমাদের গীতাতেও, শ্রীমদ্ ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে বলছেন তোমার ভয় নেই, তোমাকে আমি বিজয়ী করব। তা আমরা যে ধর্মাবলম্বী হই না কেন, প্রত্যেকটি ধর্মকে আন্তরিকতা জানাবে, শ্রদ্ধা জানাবে, একে অপরের প্রতি অটুট বিশ্বাস থাকবে, একে অপরে সহোদর বলে গ্রহণ করবে। কেন আমরা এই হিংসাকে দেখব? কেন আমাদের ছোট ছোট ভাই বোনরা এই হিংসায় বড় হবে বলুন তো? তাই আমাদের পথ দেখানো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা, স্বামীজি, বেলুর মঠের শিক্ষা, আমাদের গুরুর আশ্রমের শিক্ষা, সকলকে ভালোবাসো, সকলেই তোমার, কেউ তোমার পর নয়। কোনো জাত নেই, সম্প্রদায় নেই, বর্ণ নেই, আমরা সকলে সকলের তরে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এ সময় বাচ্চাদের কিছু স্কুলে পড়াশুনো পরীক্ষা চলছে, আমাদের আশ্রমেও চলছে। ছোট্ট কুটির আশ্রম, সেখান থেকে দুটো আশ্রমের দায়িত্ব নিতে হয়েছে তাদের অনুরোধে। আপনারা আশ্রমে সুযোগ পেলে আসবেন। আশ্রমে দুর্গা পুজো হয়, মায়ের পুজো হয়, সামনে কল্পতরু উৎসব 1 জানুয়ারি। সুযোগ থাকলে আসবেন, বসবেন, ওখানে মহারাজজিরা আসবেন, তাদের কথা শুনবেন। নিজেদের জীবনকে আরো সমৃদ্ধ করুন, ওই নিচের দিকে যাওয়ার কথা নয়। আর এরা যারা রয়েছে বাজারে, যাদেরকে দেখতে পাচ্ছেন ক্ষমতা লোভী, এক একটা দেশের জন্য কিছু ভাবে না, নিজের আখের কত তাড়াতাড়ি পূর্ণ হবে। আমি সবাইকে মুর্শিদাবাদ জেলায় যারা লিড করে অমুক অমুক জায়গায়, সবাইকে পার্সোনালি চিনি। তারা রাস্তা দিয়ে আমি হেঁটে গেলে প্রণাম করেই কথা বলে। এখনো মুখের উপরে কথা বলার সাহস হয়নি। কেন হয়নি? যে তুমি আগে নিজে ঠিক হও, তারপরে মহারাজকে বলবে। আপনি আচরি ধর্ম পরের শেখায়, জীবের শেখায়। সেই জন্য যাদেরকে আপনারা দেখছেন যত অমুক, স্বামীজি বললেন শিরদার তবেই সর্দার, একবারে নেতা হয়ে গেছে সব। নেতা আমাদের কাছে কিছুই মনে হয় না। সেই জন্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মাস্টারদা সূর্য সেন, আমাদের স্বামীজি, আমাদের রাজা রামমোহন রায়, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, যত কিছু আছে এদেরকে আমরা জীবনে গ্রহণ করব, এখনকার এগুলোকে নয়, এরা পচা। সবাই আনন্দে থাকুন, সুস্থ থাকুন, নিজেদের ভালো কিছু কাজ জীবনে রেখে যাওয়ার চেষ্টা করুন। আগামী দিনে আমরা চেষ্টা করব আরো কয়েকজন গুণী মহারাজ যারা সম্প্রীতি রক্ষার স্বার্থে কথা বলে, তাদেরকে এই মঞ্চে নিয়ে আসবার জন্যে। আর আমার উদ্যোক্তা ভাই বোনদেরকে আবার আমি করজোরে ওদেরকে আমি প্রণাম জানাই, ওরা এত ভালো অনুষ্ঠান করে বলে। সকলে আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
অধিকার করেছেন শঙ্খ শুভ্র দাস। সামনে না সামনে না সামনে না পিছনে। আপনাদেরকে সকালে যে টোকেনটি দেওয়া রয়েছে ওই টোকেনটি সঙ্গে রাখবেন। আপনারা এখান থেকে মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই শহীদ সূর্য সেন ফ্যান ক্লাবের মেডেল প্রদান অনুষ্ঠানে থাকছেন তাদের প্রত্যেককেই বলছি যে তো সেখানে বলবো যে আপনারা প্রত্যেকেই টোকেনটি একদম শেষ মুহূর্তে এখান থেকে পুরস্কার নেওয়ার পর বা মেডেল নেওয়ার পর আপনারা আপনাদের টেন্টে যাবেন। টেন্টে আপনাদের জন্য কিছু বন্দোবস্ত রয়েছে, টোকেনটি সঙ্গে রাখবেন। ক বিভাগে দ্বিতীয় স্থান শঙ্খ শুভ্র দাস। আমি সামান্য এক লাইন বলতে চাইছি। আমার যারা ছোট ছোট ক্ষুদে ভাই বোনরা এখানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রতিযোগিতায়, এটা ব্যক্তিগতভাবে আমি প্রতিযোগিতা বলি না, আসর বলবো, কারণ ওদের মধ্যে এখন প্রতিযোগিতা কথাটা না থাকাই ভালো। প্রতিযোগিতা করতে করতেই আমরা শেষ। তো যারা যারা তোমরা সবাই অংশগ্রহণ করেছো তোমরা সবাই পুরস্কার পেয়েছো। কেমন তোমাদের সবার আঁকাগুলো আমি প্রথম থেকে দেখেছি, প্রত্যেকেই বিভিন্ন বিষয় এঁকেছো, খুব ভালো হয়েছে আঁকাগুলো। তবে তার মধ্য থেকেই হয়তো তোমাদের বন্ধু, তোমাদের সহপাঠী, তারা হয়তো কেউ কেউ এবছর পুরস্কার পাচ্ছে, তোমরা হয়তো এবছর পাওনি, তার বলে কিন্তু মনে কিছু ভাববে না। প্রত্যেকেই তোমরা ভালো করেছো, আগামী বছর তোমরাও আবার চেষ্টা করলে আবার পাবে। আর তাছাড়া সবাইকেই তো মেডেল দেওয়া হয় এখানে আমি জানি। অতএব তোমাদের কাছে এটা একটা উৎসাহ যে তোমরা অংশগ্রহণ করবে, করতে করতেই তোমরা কিন্তু পুরস্কার আরো আরো অনেক বড় বড় জায়গা থেকে পাবে। তাই তোমাদের সকলকেই কিন্তু পুরস্কার দেওয়া হলো আশীর্বাদের পুরস্কার। তোমরা নিজের মনকে সেইভাবেই দেখবে, সবাই আনন্দে থাকবে, আরো বেশি করে প্র্যাকটিস করবে, গুরুদের কাছ থেকে আরো ভালো হবে, এইটি আমি বলার ছিল। ক বিভাগে প্রথম এখন এসে উপস্থিত হয়নি, দ্বিতীয় শঙ্খ শুভ্র দাস। একটু জোরদার করতালি দিয়ে সহযোগিতা করবেন, আপনাদের উৎসাহ তাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। তৃতীয় প্রিয়ম মজুমদার উপস্থিত নেই। খ বিভাগে প্রথম জেসিকা দেবনাথ, যাদের নাম আমি ঘোষণা করেছি, আপনারা শুনে থাকলে সরাসরি। ক বিভাগে তৃতীয় প্রিয়ম মজুমদার, একটু করতালি দিয়ে সহযোগিতা করবেন। আপনার সন্তান হয়তো মঞ্চে উঠবে, শীতের দিনে আশা করি খুব একটা অসুবিধা হবে না জোরদার যদি করতালি হয়। খ বিভাগ প্রথম জেসিকা দেবনাথ, দ্বিতীয় তানিশ দিয়াজ এবং তৃতীয় সপ্তর্ষি প্রামাণিক, যাদের নাম ঘোষণা করলাম তারা যদি উপস্থিত থাকো সরাসরি মঞ্চে চলে আসবে। খ বিভাগে প্রথম জেসিকা, গ বিভাগে প্রথম পৌলমী মজুমদার ও তৃতীয় স্থান অধিকার করেছে খ বিভাগে সপ্তর্ষি প্রামাণিক। খ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে সপ্তর্ষি প্রামাণিক। গ বিভাগে প্রথম পৌলমী মজুমদার, দ্বিতীয় শুভ্রজ্যোতি ঘোষ এবং তৃতীয় অন্বেষা ঘোষ উপস্থিত থাকলে সরাসরি মঞ্চে আসবেন। ঘ বিভাগে প্রথম গৌরব সাহা, দ্বিতীয় রয়ন্তিকা রায় এবং তৃতীয় রূপম মণ্ডল। গৌরব সাহা। ঘ বিভাগে প্রথম এরা অন্যজন, দ্বিতীয় রয়ন্তিকা রায় এবং তৃতীয় রূপম মণ্ডল। গ বিভাগে দ্বিতীয় শুভ্রজ্যোতি ঘোষ। গ বিভাগ, বিভাগ গ। ওইটা
বিভাগ গ দ্বিতীয় শুভ্রজ্যোতি ঘোষ, দ্বিতীয় সোনালী কর এবং তৃতীয় পূজা দাস। অভিভাবক বিভাগে প্রথম সোমনাথ চ্যাটার্জি, দ্বিতীয় সোনালী কর এবং তৃতীয় পূজা দাস। উপস্থিত থাকতে সরাসরি মঞ্চে আসবেন। কেউ কি আছেন? আসুন। প্রথম সোমনাথ চ্যাটার্জি, আসুন মঞ্চে। একটা জোরদার করতালি হোক। অভিভাবক বিভাগে প্রথম সোমনাথ চ্যাটার্জি। কোথা থেকে আসছেন? আমি বহরমপুর সায়দাবাদ থেকে আসছি। এই প্রথম কি আসা? একটু এগিয়ে যান। না, আমি এটা নিয়ে এখানে 4 বছর অংশগ্রহণ করলাম। আচ্ছা। তার মধ্যে দুবার, প্রথম 2 বছর দ্বিতীয় হয়েছি, তারপরের বছর কিছু হতে পারিনি। আচ্ছা। এবছর প্রথম হয়েছি। এবছর কেমন লাগছে? খুব ভালো লাগছে আপনাদের এই উদ্যোগ, যে সব জায়গাতে ছেলেরা আঁকে, আমাদেরকে সেরকম হয়তো আঁকতে পারি না, কিন্তু চর্চাটা, এই চর্চাটাকে খুব ভালো লাগে। এবং আপনারা যেরকম একটা সাংস্কৃতিক চর্চা, যেটা আজকের দিনে খুবই দরকার, যেখানে বাচ্চাদের খেলার মাঠ একদম। হারিয়ে যাচ্ছে, তারা একা হয়ে যাচ্ছে সবাই, তো সেই দিক থেকে যে এই ভালো জিনিসটাকে আপনারা ধরে রেখেছেন, এইটার জন্যই আমি মানে এই বয়সে আমি অংশগ্রহণ করতে আসি, যে আমাদের তো ধরুন বাচ্চাদের সঙ্গে আমরা এটার জন্যই আমাদের ভালো লাগে। একটা জোরদার তালি হোক সোমনাথের জন্য। অভিভাবক বিভাগে প্রথম সোমনাথ চ্যাটার্জি। পুরস্কার প্রদান করছেন আমাদের অসীমানন্দ মহারাজ। দ্বিতীয় সোনালী কর। একটু যদি পিছিয়ে যান, ওই একই কথা, সহযোগিতা। সামনে এসে না দাঁড়িয়ে যদি একটু পিছিয়ে যান, বুঝতে পারছি আপনাদের পরিবারের সদস্যরা আছে, তাদের মধ্যে হয়তো উপস্থিত মঞ্চে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান করেছে, কিন্তু পেছনে আরো মানুষজন রয়েছেন। একটু সোনালী কর। অনুষ্ঠানের অনুভূতি, আপনার সঙ্গে সকালে কথা হয়েছিল, অসাধারণ। আপনিও আঁকেন। এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করবার সুযোগ আপনারা যে করে দিয়েছেন আমাদের, সেটা খুবই ভালো লাগছে। আমাদের একটি নাম ভুল ঘোষণা হয়েছে। ঘ বিভাগে দ্বিতীয় ঈশান্তিকা রায়। ঘ বিভাগে দ্বিতীয় ঈশান্তিকা রায়। খ বিভাগে দ্বিতীয় স্থান, খ বিভাগ দ্বিতীয় স্থান অধিকার করেছে তানিশ দিয়াজ। তালি হোক না, শীতের দিন তো, না তো গরম হলে অসুবিধা নেই। যদি কেউ উপস্থিত হয়ে থাকেন, আমি যাদের নাম ঘোষণা করলাম, তারা সরাসরি মঞ্চে আসবেন। আমাদের সেরার সেরা ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ট্রফি প্রদান করা হবে, এবং সেই ট্রফি তিনি 1 বছর তার কাছে রাখতে পারবেন। সামনে বছর শহীদ সূর্য সেন ফ্যান ক্লাবকে ওই ট্রফি ফেরত দিতে হবে। সেই নাম সায়ন্তনী হালদার। আমাদের 2024-এর শহীদ সূর্য সেন ফ্যান ক্লাব আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতায় সেরা সেরা প্রতিযোগিনী সায়ন্তনী হালদার। যদি উপস্থিত থাকেন, সরাসরি মঞ্চে আসবেন। উপস্থিত আছেন সায়ন্তনী হালদার? সায়ন্তনী হালদার, তিনি হয়তো উপস্থিত নেই। আচ্ছা, ঘ বিভাগে হচ্ছে গৌরব সাহা প্রথম, ঈশান্তিকা রায় দ্বিতীয় এবং তৃতীয় রূপম মণ্ডল। আচ্ছা, আসছি এবার আমরা মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায়। প্রথম সুলগ্না। আচ্ছা, তাহলে আপনাদের একটু সময় নেই, পুরস্কারটা দিয়ে আমাদের ছোটদের শুরু করবো, নাহলে সেটি আটকা পড়ে যাবে। মিউজিক্যাল চেয়ার প্রথম শুক্লা ঢালিপাল, দ্বিতীয় নিবেদিতা সাহা এবং তৃতীয় মিঠু বাওয়ালি। পূজা দাস। একটু জোরদার তালি হোক।